করছি বাংলা বলছে। সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শেষ হয়েছে। সিবিআই তদন্তের গতি প্রকৃতিতে শীর্ষ আদালত সন্তোষ প্রকাশ করে বলেছে, সিবিআই যেমন তদন্ত চালাচ্ছে তেমনই চলবে। তবে মেডিকেল কলেজগুলির নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিয়ে রাজ্য সরকার এত ধীর গতিতে চলছে কেন জানতে চায় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, জুনিয়র ডাক্তারদের সব বিভাগেই কাজ করতে হবে, পরিষেবা দিতে হবে। চিকিৎসকদের আইনজীবী দাবি করেন তারা সব বিভাগেই কাজ করছেন। ধর্ষণ এবং খুনের পাশাপাশি হাসপাতালগুলিতে আর্থিক দুর্নীতি নিয়ে যে তদন্ত চালাচ্ছে সিবিআই, তাতেও সন্তুষ্ট সুপ্রিম কোর্ট। পরিকাঠামোগত দিকগুলি উন্নত করার ব্যাপারে শীর্ষ আদালত সময় বেঁধে দিয়েছে রাজ্য সরকারকে। চিকিৎসকদের তরফে দাবি ছিল, ঘটনার দিন অকুস্থলে থাকা সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সুপ্রিম কোর্ট সিবিআই এর কাছে জানতে চায় তদন্তের আওতায় কারা রয়েছে। সিবিআই আজ ফের একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করেছে। আজ সুপ্রিম কোর্টে সাগর দত্ত এবং ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকদের উপর হামলার প্রসঙ্গ ওঠে। আজ শুনানি শুরু হওয়ার কথা ছিল বেলা 2টায়, কিন্তু তা শুরু হয় বিকেল 4:30 নাগাদ। আজকের সুপ্রিম শুনানি নিয়ে আলোচনার জন্য জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসেছেন। তারা রাতে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। সাগর দত্ত হাসপাতালে হামলার পরের দিনে শনিবার জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের শুনানির দিকে তারা তাকিয়ে রয়েছেন। আশাপ্রদ কিছু না হলে সোমবার বিকেল থেকে তারা ফের কর্মবিরতিতে নামবেন। এ নিয়ে এই মুহূর্তে চিকিৎসকরা বৈঠকে বসেছেন বলে আমরা জানতে পারছি। এদিকে পুজো এগিয়ে এলেও আন্দোলনের নামে মিটিং মিছিল থেমে নেই। তাতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। কোথাও কোথাও মিছিল থেকে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগানও শোনা যাচ্ছে, জানিয়ে প্রশ্ন উঠছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অরূপ চক্রবর্তী, সিপিআইএম এর পক্ষ থেকে অতনু চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম দাস এবং বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ কিছুক্ষণের মধ্যে এসে যোগ দেবেন। আমি প্রথমে একটু আপনাদের দেখাবো, সুপ্রিম কোর্টে আরজিকর মামলা একটু দেরিতে শুনানি হওয়ায় শুনানি পেছানোর অনুরোধ করেন আইনজীবীরা। আজই শুনানি জানান বিচারপতি ডিভিশন বেঞ্চ। নির্যাতিতাকে নিয়ে রাজন্যার ছবি প্রকাশে আপত্তি সুপ্রিম কোর্টের। সুপ্রিম নির্দেশ সত্ত্বেও নির্যাতিতার নাম ও ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, জানিয়ে প্রতিকার প্রার্থনা নির্যাতিতার পরিবারের। তথ্য প্রযুক্তি মন্ত্রকের নোডাল অফিসারকে অভিযোগ জানানো যাবে। ধর্ষণ, খুন ও আর্থিক অনিয়ম নিয়ে বিস্তারিত সিবিআই রিপোর্ট পেশ। দেবাশিস সোম সম্পর্কে গভীর পুনঃতদন্তের দাবি। চশমার কারণে নির্যাতিতার চোখের আঘাত নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। ঘুমের জন্য শুয়ে থাকা মানুষের চোখে চশমা থাকে নাকি, বলেন প্রধান বিচারপতি। ঘটনাস্থলে হাজির ডাক্তার কর্তাদের অবিলম্বে সাসপেন্ড করার দাবি। ডাক্তার কর্তাদের জন্যই হাসপাতালে থ্রেট কালচার অব্যাহত। এই সমস্ত বিষয় আজকে উঠে এলো সুপ্রিম কোর্টের শুনানিতে, এবং যেখানে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পরের শুনানি আগামী সোমবার। এবং খুবই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট রয়েছে, যেখানে একদিকে কলকাতার তদানীন্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আর্জি জানানো হয়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জুনিয়র ডাক্তারদের সব বিভাগেই কাজে ফিরতে হবে বললেন প্রধান বিচারপতি। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমি শুরুতে একবার দেখে নেব যে জুনিয়র ডাক্তাররা তারা এরপর কি বলেছেন। সেই জায়গা থেকে আমাদের বলার যেটা যে এই ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে কে বা কারা, এই ঘটনার সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে এই জায়গাটা আমরা জানতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আইপিডি ওপিডি নিয়ে যে সার্ভিস অন করেছি, শুরু করেছি, আমরা কাজও করছি। ওপিডি পরিষেবার দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা দিচ্ছেন, ওপিডি পরিষেবা চলছে। আমাদের কর্মবিরতি সম্পর্কে যাবতীয় যা সিদ্ধান্ত আমরা 5টার সময় অলরেডি মিটিং, 6টার সময় অলরেডি মিটিং রেখেছি। সেই মিটিং সম্পর্কে যা সুনির্দিষ্ট কর্মসূচি উঠে আসবে। আমি আজকে শুরু করব অরিন্দমকে দিয়ে। অরিন্দম, আজকে যে শুনানি আমরা যা লাইভ স্ট্রিমিং দেখলাম, তার নির্যাসটা কি, যদি তোমার কাছে একটু সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, যেটা কয়েকটা বিষয় আছে, 7-8টা পয়েন্টে আমি ভাগ করার চেষ্টা করেছি। আমি শুধু একটু তোমায় বিরত করছি, তার পাশাপাশি শিয়ালদা কোর্টের দিকেও সবার নজর ছিল, এবং সেখানে জানিয়ে রাখি যে 4 অক্টোবর পর্যন্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আজকে শিয়ালদা আদালতে সেখানে ভর্ৎসিত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 4 অক্টোবর পর্যন্ত সন্দীপ এবং অভিজিতের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু প্রেয়ার বারবার বদল করায় আজ ভর্ৎসিত হয়েছে সিবিআই। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রিয়া, শুনতে পাচ্ছ?
যদি প্রশ্নটা আরেকবার করো। রিয়া, আমরা যেটা জানতে পেরেছি যে 4 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অভিজিৎ এবং সন্দীপ ঘোষের, কিন্তু আজকে সিবিআই বারবার আবেদন বদল করার জন্য ভর্ৎসনার মুখে পড়েছে। একদমই বলতেনি যে আজকে যে দেখা গেল যে শিয়ালদা কোর্টে রীতিমতো কিন্তু একাধিকবার ভর্ৎসনার মুখে পড়তে হয় সিবিআই এবং তাদের যে রিমান্ড পেপার, সেই রিমান্ড পেপারে একাধিকবার বদল, এবং সেই বদলে যেটা দেখা গেল প্রথমে সিবিআই তারা আবেদন নিয়ে এলো যে 3 দিনের জন্য নিজেদের হেফাজতে চায়, এবং সেখানে বিচারক বলল যে রিমান্ডে কোথাও মেনশন নেই, তারা অসহযোগিতা করছে তদন্তে এবং সেই কারণের জন্য জেল ইন্টারোগেশন তারা করতে পারে, এবং ফের তারা রিমান্ড চেঞ্জ করে জেল ইন্টারোগেশন নিয়ে আসে, রিমান্ডে উল্লেখ করে। সেখানে বিচারক রীতিমতো মাথায় হাত দেয় সেই রিমান্ড থেকে। তিনি বলেন যে এখানে যে জেল ইন্টারোগেশন আপনারা চাইছেন তার গ্রাউন্ডটা কোথায় উল্লেখ রয়েছে। ফের সিবিআই যায়, তারা গিয়ে আবার সেটাকে চেঞ্জ করে সেখানে কেন জেল ইন্টারোগেশন সেটা উল্লেখ করে আনে, এবং তারপর যেটা দেখা যায় যে সিবিআই এর সেই রিমান্ড দেখেও কিন্তু ডিফেন্স যারা লয়ার রয়েছে তারা ফের বলে যে এখানে কোনো গ্রাউন্ড নেই, তাহলে তারা জেল, এবং এই নিয়ে যেটা দেখা যায় একাধিকবার চেঞ্জ, এবং সেখানে তারপরে শেষ যে প্রেয়ার সেখানে দেখা যায় যে জেসি প্রেয়ার করে 14 দিনের, এবং সেখানে বলা হয় যে তারা জেসি চাইছে এবং জেল ইন্টারোগেশন চাইছে, এবং তারপরে যেটা দেখা যায় যে 4 অক্টোবর অবধি এই 3 জনকেই রিয়া মাঝি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি অরিন্দমের কাছে আসবো, ইতিমধ্যে সজল ঘোষ আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। অরিন্দম, তোমার কাছে যেটা জানতে চাইছিলাম যে সুপ্রিম কোর্টের যে শুনানি তার নির্যাস যদি একটু আমাদের বল। হ্যাঁ, কয়েকটা পয়েন্ট ভাগ করে বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে, একটা আমরা দেখেছি যে আজকে সেপারেট স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছিল কম্বাইন্ড রিপোর্টের মধ্যে, তাতে যে আমাদের আর্থিক দুর্নীতি এবং যে মার্ডার রেপের ঘটনা সেই দুটো একসঙ্গে আলাদা আলাদা করে রিপোর্ট দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রথম বক্তব্য ছিল যে স্যাটিসফাইড উইথ দ্যাট পার্ট, যে ইনভেস্টিগেশনে যে গতিতে এগোচ্ছে তাতে সুপ্রিম কোর্ট স্যাটিসফাইড। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে, আজকে সুপ্রিম কোর্টের কাছে একটা বিষয় এসেছিল যে প্রাক্তন যে আমাদের পুলিশ কমিশনার ছিল তাকে নিয়ে, যে তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছিল যে আমি এই মামলাটাতে কোনো কিছু করছি না, বিকজ সুপ্রিম কোর্টে আছে। আজকে যেটা ক্ল্যারিফিকেশন সুপ্রিম কোর্ট দিয়ে দিল যে এই রেপ অ্যান্ড মার্ডার এবং এই যে আর্থিক দুর্নীতি, এর বাইরে অ্যাম্বিটে সুপ্রিম কোর্ট ঢুকছে না। অর্থাৎ তার বাইরে যদি কোনো বিষয় থাকে তাহলে সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট বিচার করতে পারে। এই একটা জট কাটানো খুব দরকার ছিল। আদারওয়াইজ কী হচ্ছিল, সব মামলা মানে যাই ঘটছে রিলেটেড সবই হচ্ছে সুপ্রিম কোর্ট করবে। তো এই একটা স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, স্লো প্রোগ্রেস অফ দ্য যেগুলো সিসিটিভি, সেপারেট ওয়াশরুম, এগুলো নিয়ে বক্তব্য ছিল। রাজ্য 31-এ বলেছিল, রাজ্যের বক্তব্য ছিল যে 31 আমরা অক্টোবর অবধি টাইম চেয়েছি, বাট আমরা 15 মধ্যে কমপ্লিট করে দেবো। তো নেক্সট যে শুনানিতে সেটা আমাদের মধ্যে দেখা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল, ন্যাশনাল টাস্ক ফোর্স যেটা করে দিয়েছিল সেটা সুপ্রিম কোর্ট নিয়োগ করেছিল, তাতে কোনো ওয়েস্ট বেঙ্গলের রিপ্রেজেন্টেটিভ ছিল না। সেটার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আমাদের যিনি ক্যাবিনেট সেক্রেটারি তাকে মেল করে বলতে এবং ওয়েস্ট বেঙ্গলের রিপ্রেজেন্টেশন যেন থাকে সেই বিষয়টা এনশিওর করতে। এটাও একটা প্রাপ্তি, কারণ আমরা জানি যে আজকে এই পুরো মামলাটাই যেহেতু পশ্চিমবঙ্গ নিয়ে হচ্ছে এবং পশ্চিমবাংলার মামলার ফলে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠিত হয়েছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল রিপ্রেজেন্টেশনের দরকার ছিল। আর যেটা হচ্ছে আর একটা যেটা বক্তব্য উঠে এসেছিল যে এখনো কিছু কিছু ডাক্তারবাবুরা আছেন যারা এর সঙ্গে হয়তো চক্রে জড়িত থাকতে পারে, তারা কিন্তু স্টিল ইন পাওয়ার। তো সুপ্রিম কোর্ট যেটা বললো যে অ্যাজ পার দ্য সার্ভিস রুল, একটা তো সার্ভিস রুল আছে, হঠাৎ করে কাউকে কিন্তু ওখান থেকে শোকজ বা সাসপেন্ড করে দেওয়া যায় না। অ্যাজ পার সার্ভিস রুল সিবিআই রেকমেন্ডেশন দেবে রাজ্য সরকারকে, রাজ্য সরকার ক্যান অ্যাক্ট আপন দিস। তারপরে যেটা ছিল যে নোডাল অফিসার টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এই যে বিভিন্ন জায়গায় ছবি নিয়ে যে আমরা বিষয়টা দেখছি, সেখানে সুপ্রিম কোর্ট ক্ল্যারিফাই করেছে যে নোডাল অফিসার থাকবে, এজেন্সি থাকবে। যদি কাউ দেখে যে নির্যাতিতার কোনো ছবি বা কোনো কিছু যেটা সোশ্যাল মিডিয়াতে আসা উচিত তা সেটা আসছে, তাহলে কিন্তু সেই নোডাল অফিসারকে যদি আমরা যোগাযোগ করি তাহলে সে কিন্তু প্রপার অ্যাকশন নেবে। এইটা ছিল মূল আজকে সুপ্রিম কোর্টের বিষয়। পাশাপাশি আরো একটা অত্যন্ত সিগনিফিকেন্ট পয়েন্ট যেটা যে জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি প্রত্যাহার, আমরা দেখেছিলাম যে এর আগের দিন যেটা জুনিয়র ডাক্তাররা বলেছিলেন তারা আংশিক কর্মবিরতিতে ফিরছেন, তারা ওপিডিতে ফিরছেন না, তারা এমার্জেন্সিতে ফিরছেন, বা যেগুলো আপনার কোল্ড ওটি যেগুলো থাকে সেগুলোতেও ফিরছেন না। আজকে এইখানে সুপ্রিম কোর্ট যেটা ক্লারিফাই করে দিয়েছে বা বক্তব্য, মানে ডাক্তারবাবুদের যিনি জুনিয়র ডাক্তারবাবু যিনি আইনজীবী উনিও যেটা বলেছেন যে বেসিক কায়দাগুলো কাজ করা হচ্ছিল, সুপ্রিম কোর্ট সেটা বলেনি, যেহেতু একটা কনফিডেন্স বিল্ডিং মেজার ইন প্রসেস এবং একটা ডিসকাশন একটা আলোচনা হয়, একটা সেটেলমেন্ট হয়েছে, সেই সেটেলমেন্টকে দিয়ে সব ডিপার্টমেন্টে যারা তারা কাজ করে সেটাও কিন্তু আইপিডি ওপিডি সহ সব জায়গায় কাজে ফিরতে, মানে কোনো স্পেসিফিকেশন দেখুন আমরা টেকনিক্যালি মেডিকেলটা মতো হয়তো বুঝি না,
আইনের ছাত্র, কিন্তু মেডিকেলি যত ডিপার্টমেন্ট হয় মানে যাতে জুনিয়র সোজা কথা জুনিয়র ডাক্তারদের এবার কর্মবিরতিটা প্রত্যাহার করে কাজে ফিরতে হবে, পুরো কাজে মানে সব কোনো কাজে প্রতিবাদ আন্দোলন তার যে ফর্মই থাক না কেন তাদের কাজে ফিরতে হবে, তারা চান বা না চান তাদের কাজে ফিরতে হবে। অন্তত সুপ্রিম কোর্ট আজকে এই কথাটা বলে দিয়েছে, শ্যাল বলেই যেহেতু সম্বোধন করেছে তার মানে এটা ম্যান্ডেটরি হয়ে গেল, তাদেরকে এটা ফিরতে হবে। এখানে কিন্তু কোনো অপশন আপাতত নেই, নেক্সট শুনানিতে যদি সেটা মডিফিকেশন হয় সেটা আলাদা ব্যাপার। আমি একটু অরূপদার কাছে আসি। অরূপদা, আজকে তো শুনানির দিকে সবার নজর ছিল। না দেখুন, আজকে শুনানির দিকে সত্যি সত্যি সবার নজর ছিল এবং যিনি আইনজীবী তিনি পুরোটাই প্রায় ব্যাখ্যা করেছেন, নতুন করে খুব বিশাল কিছু বলার নেই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সিবিআই এর কর্মপদ্ধতি নিয়ে কিন্তু আজকে অসন্তোষ কার্যত ব্যক্ত করেছেন চিফ জাস্টিসের এই বেঞ্চ। এর আগে আমরা দেখেছি শিয়ালদায় যখন লোয়ার কোর্টে হয়েছিল এই মামলার শুনানি হচ্ছিল, তখন দেখা যাচ্ছে সিবিআই এর আইও নিজে অনুপস্থিত এবং কার্যত সেখানকার যিনি বিচারক ছিলেন তিনি ভর্ৎসনা করে বলেছেন তাহলে কি আমি বেল দিয়ে দেবো। হ্যাঁ, এই ধরনের মন্তব্য করতে হয়েছিল এবং এই ধরনের একটা গুরুত্বপূর্ণ মামলা, যেই মামলার দিকে সারা দেশ তাকিয়ে রয়েছে, সেইখানে এই ধরনের নেগলিজেন্সি মানে কার্যত এজেন্সির অপদার্থতাকেই বারবার করে প্রমাণ করছে। এখানে আজকে দেখুন, রাজনীতির খাতিরে আমাদের যারা বিরোধী রাজনৈতিক দল তারা বিরোধিতা করবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। আমরা বিরোধী থাকলে আমরা হয়তো বিরোধিতা করতাম, কিন্তু এখানে দাঁড়িয়ে এজেন্সির রোলটা কেন ইম্পর্টেন্ট হচ্ছে? আজকে আসলে বিরোধী রাজনৈতিক দলরা মুখাপেক্ষী হয়ে বসেছিলেন যে সুপ্রিম কোর্ট একটা সাংঘাতিক কিছু রায় দেবে, কিন্তু এটা একটা জিনিস বুঝতে হবে, ভারতবর্ষের আইন ব্যবস্থা এভিডেন্সের উপর নির্ভর করে, লজিকের উপর নির্ভর করে কাজ করে। এখানে আমার সিপিএম এর বন্ধু প্রতিনিধিও নিজে আইনজীবী আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কার্যত সিবিআইকে হোম টাস্ক দিয়েছেন। আজকে বলেছেন যে পরের দিন যে স্ট্যাটাস, বারবার বলা ছিল স্ট্যাটাস রিপোর্ট কি জমা দেবে, মানে সাংঘাতিক একটা কিছু হয়ে যাবে, কার্যত অশ্বডিম্ব প্রসব হয়েছে এখানে। দ্বিতীয়ত মানে সিবিআইকে ওই আমরা রিয়ালিটি শোতে দেখতাম না, পরাণ বন্দ্যোপাধ্যায় খুব বিশেষ অভিনেতা ছিলেন, একটা ডায়লগ বলতেন বারবার, ভালো হয়েছে কিন্তু আরো ভালো করতে হবে। সিবিআইকে কার্যত এরকম হোম টাস্ক দেওয়ার মতো করে বলেছেন যে পরের দিন যেন আরো প্রিপেয়ার্ড হয়ে আসার মতো। প্রধান বিচারপতি অসন্তুষ্ট। শুধু তাই না, না কেন বলছি, কতগুলো ঘটনা বলছি। আর আজকের মামলাটা ঘটনাচক্রে সকাল থেকে বলা হচ্ছিল মামলাটা কখন উঠবে, আমরা দেখলাম ফাইনালি লিস্টিং নাম্বার ছিল আইটেম নাম্বার 42, অর্থাৎ এটা সাধারণ একটা শুনানি হয়েছে, যেটাকে বারবার করে বলা হচ্ছিল। এটা তো ঘটনা, সুপ্রিম কোর্ট এই মামলার গুরুত্ব বিচার করেই নিজেদের হাতে সুমোটো মামলাটা নিয়েছিল। কিন্তু আজকে যেই জায়গায় দাঁড়িয়েছে, সুপ্রিম কোর্ট কার্যত কয়েকটা ঘটনা উষ্মা প্রকাশ করেছেন। এক হচ্ছে যেটা উনি বললেন যে জুনিয়র ডাক্তাররা বারবার করে যেটা আংশিক কর্মবিরতির কথা বলছেন, এর ফলে যে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে, আজকে কার্যত পরিষ্কার করে বলে দিয়েছেন এবং ইন্দিরা জয় সিং বলেছেন যে জুনিয়র ডাক্তাররা ওপিডিতে ফিরছেন না, বাকি পরিষেবায় রয়েছেন, সেখানে পরিষ্কার করে বলে দিয়েছেন ওপিডি আলাদা। আজকে যদি এবং বলছেন একজন শিশু যদি অসুস্থ হয়ে আসে তাহলে সেখানে কি আপনারা ফিরিয়ে দেবেন? মানে কার্যত সুপ্রিম কোর্ট ডাইরেক্টিভ দিয়েছে কর্মবিরতি সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিকভাবে আমার অন্তত যেটুকু মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো তারা এই মামলার আউটকাম থেকে একটা পলিটিক্যাল ডিভিডেন্ড করানোর চেষ্টা করছিল। কিন্তু আমরা বারবার করে বলছি মামলা মামলার পথে চলুক, আইন আইনের পথে চলুক, জাস্টিস পাক। জাস্টিসের বদলে এখন দেখা যাচ্ছে কতগুলো প্রাইমারি লক্ষ্য হয়ে গিয়েছে রাজনৈতিক দাবি দেওয়া। এই রাজনৈতিক দাবি দেওয়া সামনে আসলে কখনো এই ধরনের বিচ্ছিন্নতাবাদী স্লোগান উঠছে। আমি আসবো এই প্রসঙ্গে, আমি একটু সজলদার কাছে আসি। তার আগে সজলদা, আমরা দেখলাম যে যদি শিয়ালদা কোর্টের দিকে নজর রাখি, শিয়ালদা কোর্টে আজকে সিবিআই আবারও ভৎসনার মুখে পড়লো এবং সেখানে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তাদের কাস্টাডিতে নেওয়ার যে প্রেয়ার, সেই প্রেয়ার একাধিকবার বদল করায় বিচারক তিনি ভৎসনা করেন। দেখুন, আমি প্রথম কথা হচ্ছে যে প্রথমে একটা লাইন বলে দিই, অরূপদা কোন চ্যানেল, কোন টিভি কোম্পানির টিভি দেখেন? নেলকো, টেলেরামা, টেলিভিস্টা, আপটন, বিনাটন, আমি বলতে পারবো না, কারণ ওই টিভিতেই শুধু দেখানো হয়েছে যে ভীষণ বকাবকি করেছে সিবিআই কে, হ্যাঁ ভীষণ অসন্তুষ্ট। তো টিভি কোন টিভিতে দেখেন আমি বলতে, ওই নির্দিষ্ট টিভি কোম্পানিতে দেখাবে না, তো সেগুলো তো আমি বলতে পারবো না। এক তো পুজো ডিসকাউন্টে কিনেছে, পুজো কি পুজো স্পেশাল ডিসকাউন্টে কিনেছে কি, ওই ধরুন কাবাডির দোকান থেকে ওই টিভি কিনেছে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমাদের যে টিভিগুলো দেখেছি আমরা, বা আপনিও যে টিভি দেখেছেন, সেখানে সিবিআই এর উপর অসন্তোষ প্রকাশের কোনো জায়গা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে ধরুন স্ট্যাটাস রিপোর্ট, হ্যাঁ স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে তো, প্রতিদিন দিচ্ছে, বললো ভালো করতে হবে, ওইটা কানে গেল না, আরো ভালো করতে হবে। ভালো হয়েছে, ও বললো যে পরাণ বন্দ্যোপাধ্যায় দেখে ভালো, রোজ সিনেমা দেখে, কাজ নেই, না ভালো, টাকা খাওয়ার থেকে রিয়েলিটি শো তো ভালো। হ্যাঁ, তো ওইভাবে 80 টাকা 150 টাকার হিসেব করার থেকে রিয়েলিটি শো দেখাটা একদিক দিয়ে ভালো।
তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে বলেছেন ভালো হয়েছে, আরো ভালো করতে পারে, সবাই বলে, এটাও কোথাও বলেছে বলে আমার জানা নেই। ভালো হয়েছে বা ভালো আরো করতে হবে এটাও কোথাও বলেছেন বলে আমার মনে নেই, জানা নেই। কিন্তু অসন্তোষ কোনো প্রকাশের জায়গা নেই যখন, তখন বুঝে নিতে হবে যে তারা সন্তুষ্ট বা স্যাটিসফাইড, তা না হলে তারা কিছু না কিছু রিমার্কস করতেন। এবার আপনার প্রশ্নে আছি, দেখুন যে নিশ্চয়ই লেট হওয়াটা আমাদের কাম্য নয়। এই একজন আইওর রাস্তায় আটকে যাওয়া, লেট হওয়া, বাথরুমে যাওয়া বা যে কোনো কারণে নেগলিজেন্সি, যে কোনো কারণেই হোক, আমি সিবিআই এর মুখপাত্রও নয়, আমি তাই এ কথা বলতেও চাই না। এরা সিবিআই বিরোধী, এরা মিলিটারি বিরোধী, এরা বিএসএফ বিরোধী, এরা এইসব বলবে, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, কারোর আইও বা কোনো উকিলের দেরিতে পৌঁছানো তার মানে আইন বিলম্বিত, এই বিচার বিলম্বিত হচ্ছে বা তদন্ত বিলম্বিত হচ্ছে, এরকম ব্যাপার নয়। আর ওই 42 নম্বর 43 নম্বর তাতে কি একই প্রেয়ার অভিজিৎ মণ্ডল এবং না দেয়নি, না দিতে পারে, দিতে দেয়নি মানে এই নয় যে দেব না, না দেয়নি না, প্রেয়ার বদল করা হয়েছে একাধিকবার, হতেই পারে। এবং সেখানে বিচারক প্রশ্ন করেছেন যে যখন জেলে গিয়ে জেরা করার সুযোগ রয়েছে তাহলে কেন কাস্টডিতে চাইছেন? আপনারা আমার টিভিটা দেখলাম একই, হ্যাঁ আপনিও যেটা দেখেছেন আমিও সেটা দেখেছি, অরূপদার টিভিটা আলাদা ছিল। হ্যাঁ ঠিকই, সেটা তো নিশ্চয়ই প্রশ্ন। হ্যাঁ না, কোত্থেকে সেকেন্ড হ্যান্ড কিনেছে আমি বলতে পারবো না, তো বা কারোর 80 টাকা স্কয়ার ফুট দিতে পারিনি সেখান থেকে টিভি নিয়েছে কিনা সেটাও বলে না। করে না, আমি তো বলছি না, আরে শুনবেন তো, ওটা করে না। আরে আমি তো বলছি ওটা করে না, আমি সার্টিফিকেট দিচ্ছি, আপনি বলছেন আক্রমণ। আরে বলছি আমি তোমায় বলছি আমি নিজে করি না, ব্যক্তিগত কোনো জায়গায় নেব না। যদি না বললে তুমি এটা সিরিয়াস হতে না, তোমায় সিরিয়াস করে দিল। আমি এটা ব্যক্তিগত আপনাকে নেব না, ব্যক্তিগত আরে জয় করবে বাবা, এটা সস্তা ফুটেজ পাওয়া যায়, তোমার ইউটিউবে দুটো লাইক বাড়বে, এই জায়গায় নেব না। আরে সব জিনিস রাজনীতি চলে যাচ্ছে, আরে রাজনীতির জ্ঞান না থাকে। এবার আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আপনার সাবজেক্টে ভুলে গেলাম, কি বলছিলেন? এরকমই হয়, না বিজেপি 240 এর সাবজেক্ট ভুলে গেছে। না ঠিকই, এবারে দেখুন লিগ্যাল ম্যাটারসটা তারা বলতে পারবেন। আর এখন নতুন এসছে, আইন এসছে, সেই আইনের ধারাও অন্যরকম, তার সিস্টেম অন্যরকম, যে একবার পিসি থেকে জেসি চলে গেলে মানে ইনস্টলমেন্টে নেওয়া যায়। আমি যতটা জানি, উকিল বাবুরা ভালো বলতে পারবেন, যে তাদেরকে বরংবার নিয়ে আসা যায় একটা নির্দিষ্ট ডেট অবধি, এবং সেই ডেটটা আগেকার মতো 14-15 দিন নয়, তার থেকে বেশি। তো এক্ষেত্রে কেন হয়েছে, কি কারণে হয়েছে? কারণ মামলাও প্রতিদিন পাল্টাচ্ছে। এবার জেলে বসে মুখোমুখি করতে গেলে তাদের কি কি সমস্যা আছে, আর নিজের কাস্টডিতে নিয়ে এলে তার কি কি সুবিধা আছে, সেটা তারা বলবেন। এটাও বলেননি যে কখনো আনা যাবে না, বলেছে আপনারা জেলে কথা বলুন। ভাই আমি যেটা বুঝেছি আর কি, আমার টিভি যেটা বুঝিয়েছে আমার, যে আপনারা একবার কথা বলুন, মুখোমুখি বসান, তারপর যদি অসুবিধা হয় আবার প্রেয়ার দিন, সেক্ষেত্রে তারা ভাববে। অতনুর কাছে আসবো। অতনু, আজকে যদি আমরা দেখি যে নেক্সট হিয়ারিং সোমবার আবারও স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই, তো তাৎপর্যপূর্ণভাবে বেশ কতগুলো দিক উঠে এসছে, যেটা অরিন্দম তুলে ধরলো, যার মধ্যে অন্যতম যে কর্মবিরতি প্রত্যাহার করতে হবে পূর্ণাঙ্গভাবেই। কর্মবিরতি করতে আমার মনে হয় ডাক্তারবাবুরা এই মুহূর্তে চান না, মানে ওনারা নিজেরাই বলেছেন আমরা কাজে ফিরতে চাই, আমরা মানুষের জন্য সেবা করাতে ব্রতী হয়েছি, আমরা তাতে ফিরতে চাই, এটা ফ্যাক্ট। কিন্তু তাহলে আজকে সাথে সাথে ভাবতে হবে যে এমন পরিস্থিতিও আসছে কেন। 14ই আগস্টের রাত থেকে গত দুদিন আগে সাগর দত্ত অবধি সব ক্ষেত্রে আমরা টিভির চ্যানেলে দেখতে পারলাম নিরাপত্তার দায়িত্ব যাদের উপর ন্যস্ত রয়েছিল তারা হচ্ছেন ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে রইলেন, আর একদল লোক এসে হাসপাতাল কখনো দেখলাম ভাঙচুর করছেন, কখনো দেখলাম জুনিয়র ডাক্তারবাবু তাদেরকে মারছেন। তাহলে জুনিয়র ডাক্তারবাবু, নার্সিং স্টাফ প্রত্যেকে হচ্ছে সেখানে প্রেরিত হচ্ছেন। তাহলে বেসিক যে সিকিউরিটি দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বারবার করে রাজ্যকে বলেছিল, সেই জায়গাটায় রাজ্য সরকারের বেসিক ফেলিওর রয়েছে। এবং একদম খুব নির্দিষ্টভাবে আজকেও সুপ্রিম কোর্ট খুব একদম পরিষ্কার জিজ্ঞেস করেছে, একটা কাজ আপনারা 50%ও করে আসতে পারেননি। সিসিটিভি লাগানোর কথা 26%, আরেকটা কি একটা কাজ সেটা 33%, এরকম পার্সেন্টেজে ওনারা হিসাব দিয়ে গেছেন। আর ফিমেল রেস্টরুম ওনারা বলেছেন আমাদের এখনো অব্দি টেন্ডার এখনো ম্যাচিওর হয়েছে, কিন্তু তার বেশি কিছু হয়ে উঠতে পারেনি। সুপ্রিম কোর্ট একদম অবাক হয়েছে, 9ই আগস্ট থেকে আজকে হচ্ছে গিয়ে 30শে সেপ্টেম্বর, আজকে অবধি আপনারা 50% কাজ করে উঠতে পারলেন না, কোথাও একটা ফিমেল রেস্টরুম তৈরি অবধি করতে পারলেন না, বারে বারে যেখানে বলা হয়েছিল। তাহলে কনফিডেন্স বিল্ড আপের যে বেসিক জায়গাটা ছিল সেই জায়গাটা কোথাও বারে বারে ল্যাকিংস হচ্ছে। এখন কর্মবিরতিতে ডাক্তারবাবুরা ফার্দার যাবেন কি নেবেন, আমি যতদূর শুনলাম ওনাদের নিজস্ব মিটিং চলছে, তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু এখানে অরূপদা বলার সময় জাস্টিস কথাটা উচ্চারণ
উচ্চারণ করলেন। আমি বলছি একদম তো জাস্টিসটার জন্যই তো হচ্ছে আন্দোলনটা ছিল, এই লড়াইটা জুনিয়র ডাক্তারবাবুরা লড়ছেন। আজকে সুপ্রিম কোর্টে এতগুলো অবজারভেশনের মধ্যে আরেকটা অবজারভেশন নিশ্চয়ই আমরা সবাই শুনেছি, এই যে চোখের আঘাত, যাকে রাজ্য সরকার ওই চশমা বলে চালিয়ে দিতে চেয়েছিল। বিচারপতি জিজ্ঞেস করেন চশমা পরে কেউ রাতে ঘুমায় নাকি? তাহলে প্রতি ক্ষেত্রে তাহলে বুঝতে হবে যে এই তদন্তটাকে প্রতি ক্ষেত্রে ডিরেইল করবার জন্য যা যা করা যায়, এই স্টেট মেকানিজমের যাতে যা যা উপায় ছিল সমস্ত কিছু অ্যাপ্লাই করা হয়েছে, যার জন্য টালা থানার ওসি যার জুরিসডিকশনে হচ্ছে গিয়ে তদন্ত পাচ্ছিল, সে বৃহত্তর কনস্পিরেসির জন্য হচ্ছে এই মামলাতে জেল খাচ্ছে। তাহলে এইখানে দাঁড়িয়ে একটা খুব পরিষ্কার কথা, কনফিডেন্স বিল্ড আপ, যেটা সুপ্রিম কোর্ট প্রথম থেকে বলছে যে কর্মবিরতি থেকে ফেরানোর জন্য কনফিডেন্স বিল্ড আপ, বেসিক সিকিউরিটি দেওয়া, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে প্রাইস পোস্টিং দেওয়া, কনফিডেন্স বিল্ড আপ তো হচ্ছে না। রাজ্য সরকারের বারে বারে সেখানে ল্যাকিং রয়েছে। আসলে মুশকিল হচ্ছে রাজ্য সরকারের কমিটি রয়েছে কিন্তু কমিটমেন্টের বড্ড অভাব। অশোকদার কাছে আসবো। অশোকদা, তারই সঙ্গে একটু অ্যাড করবো যে গতকাল আমরা দেখেছি শুভঙ্কর সরকার, তাকেও গো ব্যাক বলা হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। হ্যাঁ, আমি এই ব্যাপারটা দিয়েই শুরুটা করব যে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি রাস্তা দিয়ে যাচ্ছিলেন একদম দলীয় পতাকা ছাড়া এই আন্দোলনকে নৈতিক সমর্থন করার জন্য তিনি গিয়েছিলেন, তার সাথে আমাদের অন্যান্য নেতৃত্বও সেখানটায় ছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন আমাদের আগের সভাপতিও করেছেন, এই সভাপতিও করেছেন, দল হিসাবে আমরা করেছি, এটা কোনো ব্যক্তির ব্যাপার নয়। 2 নম্বর কথাটা হচ্ছে এই আন্দোলনকে গ্র্যাব করার যে চেষ্টা করছে একটা, আমি একদম আমার বলতে কোথাও দ্বিধা নেই, একটা অতি বাম একটা চক্র এটাকে গ্র্যাব করার চেষ্টা করছে, আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, যেটা এরা বরাবর করে এসছে স্বাধীনতা উত্তরকালে। এটা নতুন কোনো কিছু নয়, এটা গতকালের ঘটনা, হয়তো তারই কোনো প্রভাব। অতএব আমরা এই ধরনের অতি একটা সক্রিয় চক্র, যে এখানে আজাদি স্লোগান দিচ্ছে, কাশ্মীর মাঙ্গে আজাদি কিংবা গো ব্যাক স্লোগান দিচ্ছে, আরে তারাও তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতে বিশ্বাসী। অতএব এই ধরনের ক্যামোফ্লেজ করে এই আন্দোলনকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত এরা বরাবর করেছে। এটা এই বাংলার ইতিহাস। এবার 3 নম্বর কথাটা যেটা বলার, যেটা অতনু এখানে বলছিল, খুব দামি কথা, যে কনফিডেন্স বিল্ড আপের ব্যাপারটা, সেটা তো হচ্ছে না। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার প্রশ্ন, সেই নিরাপত্তার প্রশ্নে তাদের আন্দোলন। এখন সেই নিরাপত্তা ভাই কত দূরে গিয়েছে? বলছে 20% গিয়েছে। কত দূরে গিয়েছে? 26% গিয়েছে। 1 বাউ জল, 2 বাউ জল, 3 বাউ জল মেলে না, ওই ছুটির গল্পের মতন মিলছে আর না, কত বাউ জল আসছে। সুতরাং এই ব্যাপারটা থাকে, কিন্তু তথাপি আমরা যেটা বলছি, যেটা প্রথম দিন থেকে বলেছি এবং আপনার সাথে আমি বারংবার বলেছি, আমার দলেরও বক্তব্য, যে মাঝামাঝি একটা পথ খুলতে হবে। কারণ স্বাস্থ্য পরিষেবার মতন একটা ব্যাপার মফস্বল থেকে, শহরতলি থেকে, গ্রামগঞ্জ থেকে এই সরকারি হাসপাতালগুলোর উপরে মানুষ মুখ চেয়ে আছেন। আর 4 নম্বর কথা যেটা এটা বলতে আমি বাধ্য হচ্ছি, যে আমি না খুব অবাক হয়ে গেলাম। আমি দেবুদাকে অনেক ছোটবেলা থেকে চিনি। দেবুদা কখনো কংগ্রেসের নেতা, কখনো তৃণমূলের নেতা, কখনো বিজেপির নেতা। দেবুদা হঠাৎ করে সিবিআইয়ের নেতা কবে থেকে হয়ে গেল, আমি সত্যি অবাক হয়ে গেলাম। এটা আমি আমার কাছে এটাই মনে হলো পুজো স্পেশাল। কারণ সিবিআইয়ের প্রতি আস্থা অনাস্থা সেটা পরের কথা, সেটা অন্য জায়গায় অন্য ব্যাপার, কিন্তু সিবিআইয়ের দিকে আমরা তো মুখাপেক্ষি বসে আছি। সিবিআইকে তো ভর্ৎসিত হতে হয়েছে এর আগেও, সারদা কাণ্ডে, নারদা কাণ্ডে, শিক্ষক দুর্নীতি কাণ্ডে, এখানে আদালত ভর্ৎসনা করেছেন। আজকে শিয়ালদা কোর্ট ভর্ৎসনা করেছেন, সুপ্রিম কোর্ট অন্য কথা বলেছেন। আজকেরটাই শেষ কথা নয়, আবার শুনানি আছে। সুতরাং সিবিআই এর মুখপাত্র কবে থেকে দেবুদা হয়ে গেল, আমার কাছে সত্যি এটা খুব অজানা। আমি আসবো এই প্রসঙ্গে। হেডফোনটা পাল্টে দাও, কারণ আমি কোট আনকোট বলে দিয়েছিলাম যে আমি সিবিআই এর মুখপাত্র নয়। তুমি এটা বলেছো, তুমি এটা পাল্টে নাও, তোমার মুখপাত্রের কাজটা করে দিয়েছো। আমি একটা ফোনটা বাদ দিয়ে বিজেপি সমস্যা হচ্ছে এখন, কোথাও হেডফোন, কোথাও টিভি নিয়ে অনেক সমস্যা হচ্ছে। আজকে একটা জিনিস কিন্তু এর মধ্যে ইন্টারেস্টিং ঘটেছে শিয়ালদা কোর্টের ক্ষেত্রে, যখন আজকে সন্দীপ ঘোষকে যখন আদালতে হাজির করানো হয়, তার আইনজীবী বলেন যে এর আগে সন্দীপকে হেফাজতে নিল, আদৌ জিজ্ঞাসাবাদই করেনি সিবিআই। এই যে একটু আগে বলছিল না লার্জার কনস্পিরেসির কথা, কেন বলছি, কারণ তার আইনজীবী, আদালত অনুমতি দিয়েছিল যে সন্দীপকে যখন সিবিআই জেরা করবে তখন তার আইনজীবী উপস্থিত থাকতে পারবে। সন্দীপের আইনজীবী আজকে বলেন তাকে ডাকাই হয়নি, কারণ
কারণ তাকে কখনো ইন্টিমেশনই দেওয়া হয়নি। তাহলে সন্দীপের বয়ানটা রেকর্ড করা হলো কখন? আজকে কোর্টে যখন এই কথা বলা হচ্ছে তখন আদালতের বিচারক জানতে চান সন্দীপ যে বয়ান দিয়েছে সেই বয়ান দেখতে চান আদালত শিয়ালদা কোর্টে। সিবিআই এর আইনজীবী কেস ডায়েরি দেখতে দেখতে বয়ান কোথায় আছে আজ অব্দি খুঁজে পাইনি। এই যে লার্জার কনস্পিরেসি, এই যে বৃহত্তর ষড়যন্ত্র, আজকে তো বেআব্রু হয়ে যাচ্ছে। এই যে বেআব্রু হয়ে যাচ্ছে প্রতিটা ঘটনা। অতনুও বলতে চাইছে একটা ব্রেক আমাকে নিতে হবে, ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। বুধবার মহালয়া, মানুষ ধীরে ধীরে পুজোয় ফিরছে, দোকান বাজারে ভিড়ও বাড়ছে, আর এই আবহে একই সঙ্গে চলছে প্রতিবাদ আন্দোলন। দেখুন, শহরের বেশ কয়েকটি এলাকাতে সাধারণ মানুষও মিছিল করে আরজিকর কাণ্ডের প্রতিবাদে। যাদবপুরে এমনই এক মিছিল থেকে স্লোগান শোনা গেল, কাশ্মীর মাঙ্গে আজাদি। প্রশ্ন উঠেছে, তিলোত্তমার বিচারের সঙ্গে কাশ্মীরের কি সম্পর্ক? প্রতিবাদী আন্দোলনে আজাদি স্লোগান নিয়ে আগেও আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই আজাদি স্লোগান নিয়ে সোমবারই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়েছে। এদিকে মহালয়ার আগের দিনই মঙ্গলবার ফের কলকাতার রাজপথে মিছিল হতে চলেছে। প্রায় 55টি সংগঠন কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত এই মিছিল নিয়ে আদালতে মামলা হয়। কলকাতা হাইকোর্টে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে। বলা বাহুল্য, আগামীকাল এই মিছিলের জন্য উৎসবমুখী কলকাতার পথে যানজট হবে, তার জন্য ভুগতে হবে সাধারণ মানুষকে। এখানেই শেষ নয়, বুধবার মহালয়ার দিনে শহরে মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সেই মিছিলেরও গন্তব্য কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা, সেখানে হবে সমাবেশ। চিকিৎসকরা মিছিলে সাধারণ মানুষকেও সামিল হওয়ার আবেদন জানিয়েছেন। সাধারণ মানুষকে বুধবারও ভুগতে হবে। প্রশ্ন উঠছে, আন্দোলন প্রতিবাদের নামে আর কতদিন রাস্তা আটকে এই ধরনের মিছিল মিটিং চলবে? চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে সমাজের সর্বস্তরের মানুষ। এই আন্দোলন নাগরিক সমাজের আন্দোলন হয়ে উঠেছে, ঠিক কথা। তার মানে এই নয় যে দিনের পর দিন রাস্তা আটকে মিছিল করে আমজনতাকে অসুবিধায় ফেলতে হবে। তারই মধ্যে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়ে রেখেছেন। কলকাতা টিভি। আমার প্রশ্ন অতনুর কাছে, যে অতনু, আন্দোলন প্রতিবাদ চলছে এটা যেমন ঠিক, একই সঙ্গে ধরো উৎসবের মরশুম, ঠিকই এবার কারোরই উৎসবে পুরো দমে ফেরার সেই মানসিকতা নেই, কিন্তু যখন ধীরে ধীরে উৎসব আসছে, উৎসবের ওপর বহু মানুষ তাদের রুটি রুজি নির্ভর করে, এটাও বাস্তবতা। তারা নিজেরাও যথেষ্ট মনোকষ্টে রয়েছেন, প্রত্যেক মানুষ মনোকষ্টে রয়েছেন। সেই সময় দাঁড়িয়ে আবারও মিছিল, মহামিছিল, রাত দখলের ডাক শুধু নয়, আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান উঠছে। দেখুন, মানে আসলে কি আমরা বিচারের জন্যই এই মুহূর্তে আন্দোলনে আছি, নাকি আসলে সেই লক্ষ্যটা ব্যাকসিটে চলে গেছে? অবশ্যই বিচারের জন্য আন্দোলন। অন্তত আমরা তো আমি রাতে নেমেছি বা রাতের মিছিলে বা যে কোনো মিছিলে পা মিলিয়েছি, আমি তো বিচার চেয়ে পা মিলিয়েছি। আমি বিশ্বাস, এবং যারা যারা এখানে ইয়ে করেছে, এবং আমি মনে করি মানে আমি মনে করি বিয়ন্ড পার্টি লাইন, আমি অরূপদা, সজলদা, রাজাদা, অরিন্দম দা, তুমি, আমরা সবাই চাই যে নির্যাতিতা বিচার পাক। এই জায়গাটা আমার মনে আমরা সবাই হ্যাঁ, এবার কাশ্মীর মাঙ্গে আজাদি বা এই ধরনের স্লোগান যদি কেউ দিয়ে থাকেন, তিনি তার ব্যক্তিগত তিনি তার দায় নেবেন, যিনি দিয়েছেন তিনি দায় নেবেন। ওটা তো আমি তো এখানে সিপিআইএম এর বলতেছি, এবং আমার দলের কেউ দিয়েছে বলে ওখানে দেখা যাচ্ছে না। তো যে দিয়েছেন তিনি তার দায় নেবেন। কাশ্মীর সম্পর্কিত বা কোনো স্লোগান যে দেবেন তিনি তার দায় নেবেন। যেমন এখানে আমরা যাবো, তার দায় ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে কাশ্মীর মাঙ্গে আজাদির সম্পর্কটা কি? অনেকে এটাকে নারীবাদী স্লোগান বলে নানান রকমের ব্যাখ্যা দিচ্ছেন। এখানে অন্তত যে স্লোগান শোনা গেছে তার সঙ্গে নারীবাদের কোনো সম্পর্ক নেই। যে দিয়েছেন তিনি সেটা ইয়ে করবেন। নারীবাদের একটা ওই ইয়েতে, মানে নারীবাদের স্লোগান কি স্লোগান এটাই আমি বলতে পারবো না। আজাদি ইত্যাদি ইত্যাদি যেটা আছে, যেটা কমলা হাসিনের যেটা উদ্ধৃত করা হচ্ছে, সেটা এখানে দেওয়া হচ্ছিল না। এখানে যেটা দেওয়া হচ্ছিল সেটা কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি। যিনি দিয়েছেন এই স্লোগানটা, তিনি এর ব্যাখ্যাটা ভালো রকম ভাবে দিতে পারবেন। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে আন্দোলন, মানুষের আন্দোলন। এটা এই মুহূর্তে একদম মানে গণ আন্দোলন, মানে মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন। সেই গণ আন্দোলনের মধ্যে সেই গণ কি জানেন যে আসলে সেখানে কাশ্মীর মানে মাঙ্গে আজাদি, সেটা
এখানে আমি তো সেটাই বললাম, এর মধ্যে কেউ যদি সেই স্লোগান দিয়ে থাকেন তাহলে যদি কোনো স্লোগান কারোর কিছু বিরুদ্ধে যায়, সেটা যিনি স্লোগান দিয়েছেন তার বিরুদ্ধে যাবে। দেখুন আমি শুধু একটা লাইন অ্যাড করি, আমি একটা সজলদা মানে কাউকে কাউন্টার করো না, অরূপদাকে কাউন্টার করো না, কিন্তু অরূপদা বললো না সিবিআই এর জিজ্ঞাসাবাদ ইত্যাদি ইত্যাদি বয়ান নেওয়া। আমি শুধু একটা আইনি পয়েন্ট একটু ক্লিয়ার করে দিই, এই যে আইনজীবী উপস্থিত থাকতে পারেন তদন্তে, সেটা 41D ছিল আগে, এখন বিএনএসএস এ হয়েছে 38। এখন তাতে খুব পরিষ্কার বলা হয়েছে অ্যাডভোকেটকে প্রেজেন্ট থাকতে হবে, ডিউরিং দ্য ইনভেস্টিগেশন থাকতে পারবেন, বাট নট থ্রু আউট দ্য ইনভেস্টিগেশন। যেটুকু আমরা শুধু এবার কি হয়েছে না সেটা তো রেকর্ডে আসবে, কেস রেকর্ডে। আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। আমি এই বিষয়টা পরে বলছি। হ্যাঁ, তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, দেখুন মানে আমি অত্যন্ত ডিসহার্টেন্ড যে এই যে কাশ্মীর মাঙ্গে আজাদি, তারপরে আরো মণিপুর মাঙ্গে আজাদি, এই জাতীয় স্লোগান আমি মনে করি এরা বিচ্ছিন্ন। এরাই বলছেন যে কোনো রাজনৈতিক শুভেন্দু অধিকারীকে লাগবে না, চ্যাটার্জি অভিজিৎ গাঙ্গুলিকে গোব্যাক বলছেন, অগ্নিমিত্রা পলকে গোব্যাক বলছেন, শুভঙ্কর সরকার অধীর রঞ্জন চৌধুরী তাদের গোব্যাক বলছেন। মানে অসীম চ্যাটার্জি রাস্তা দিয়ে ওখানে গিয়ে ভাষণ দিলে সেটা অরাজনৈতিক, প্রগতিশীল। হ্যাঁ, আচ্ছা, আর অগ্নিমিত্রা পাল ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে পাশেই পার্টি অফিস, ওই পার্টি অফিসটাতে ওরা অনেক কিছু ব্যবহার করেছে, মানবিকতার খাতিরে আমরা সেটাকে তাদের সুযোগও দিয়েছে, এবং সেখানে যেমন ব্যবহার করেছে, এবং যেটা তুলে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস টুইটও করেছে যে বিজেপির পার্টি অফিস। আবার এমন অভিযোগও আছে যে সেখানে তোমাদের একাধিক নেতা, তাদের ছবির তলাতেও অনেক কিছু লেখা হয়েছে। হ্যাঁ, অনেক পোস্টারের তলা অনেক মেনেছি, আমরা সেগুলোকে মেনেছি, কারণ বৃহত্তর স্বার্থে আমরা সেগুলো অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমার মুশকিল হচ্ছে এই যে ধরো শুভঙ্কর দা যাচ্ছিল, শুভঙ্কর দা এই আজাদি স্লোগান শুনে স্বাভাবিক উজ্জীবিত, ভাবছে বোধহয় তো আমরা দিল্লিতে ওখানে আমাদের বিভিন্ন স্লোগান যখন দিয়েছে, কংগ্রেস সেখানে সমর্থন দিয়েছে, এখানেও যখন ওরা স্লোগান দিচ্ছে, গেলেই যে হঠাৎ করে বেরো করবে, এটা তো বুঝতে পারিনি, স্বাভাবিক। তো এটা গুলিয়ে যায়, এটা নিয়ে আমি কিছু মনে করছি না। কিন্তু আমি বলছি অবশ্যই সেটা হচ্ছে এই স্লোগান বিচ্ছিন্নতাবাদীর, এই স্লোগান কখনো অরাজনৈতিক হতে পারে না। অরাজনৈতিক তকমা নিয়ে যে রাজনীতি হচ্ছে, আমরা এই রাজনীতির বিরুদ্ধে। আমরা কি কি কারণে চেয়েছিলাম লড়াইটা করতে নেমেছিলাম, আমরাও রাতে ছিলাম, আমরা যতটুকু আমাদের ক্ষমতা আমরা রাস্তায় ছিলাম, প্রতিবাদে সামিল ছিলাম, কি আছি, সামিল ছিলাম না আছি। আমাদের কি কি ছিল দাবি? একটা হচ্ছে শুধু আরজি করে নির্যাতিতার শাস্তি চাই, এটা কিন্তু একমাত্র দাবি ছিল না। আমাদের দাবি ছিল, প্রথম দাবি ছিল যে আরজি করের যে খুন, ধর্ষণ, রেপিস্ট, তাদের শাস্তি চাই এবং চরমতম শাস্তি চাই। আর যেটা ছিল, সকলে যারা গেছিলেন, যারা বাতাস করছিলেন, যারা খাবার দিচ্ছিলেন, যারা জল দিচ্ছিলেন, যারা সারা রাত ধরে বসেছিলেন পাশে আন্দোলনের সঙ্গে হাততালি দিয়ে স্লোগান দিয়ে, তাদের বক্তব্য ছিল আমার ঘরেও এরম একটি মেয়ে আছে, আমারও একটা বোন আছে। আসলে আমরা যারা রাস্তায় রাত্রিবেলা নেমেছিলাম তারা প্রত্যেকে ছিলেন, তারা প্রত্যেকে এইটা চেয়েছিলেন যে ধর্ষণ মুক্ত এবং ধর্ষক মুক্ত সমাজ তৈরি হোক। কিন্তু আমরা দুঃখিত, আমরা তাও কোনো কথা বলিনি যখন তারা হাতরস, উন্নাও এই ধরনের কথা বলেছিলেন। তাদের বানতলা, ধানতলা এই জাতীয় কথা, কোনো কথা তাদের মাথায় ছিল না। তারা এই কথাগুলো বলেছিলেন, কিন্তু তাতেও আমরা রিঅ্যাক্ট করিনি। কিন্তু গতকাল যে ঘটনাটা আমরা দেখেছি, তাতে আমার মনে হয় জুনিয়র ডাক্তারদের কাছে এখন সময় এসছে তাদের ক্লিয়ার করা যে তারা চাইছেনটা কি। আপনারা একটা জিনিস ভালো করে দেখুন, সব ঠিক আছে, আপনারা শুধু তারা তাদের মেডিকেল কলেজগুলোর নিরাপত্তার কথা বলছেন, কিন্তু মাত্র এই কথাটা এখন আজকের দিনে বলা কঠিন, কিন্তু আজকে সময় হচ্ছে এটা বলারও প্রয়োজনীয়তা আছে। কারণ মেডিকেল কলেজের বাইরে তারা আর কোনো কথা সেই অর্থে বলছেন কি? মেডিকেল কলেজের নিরাপত্তা, একদম সজলদার মেডিকেল কলেজের নিরাপত্তা, চিকিৎসকের নিরাপত্তা নিয়ে তারা কথা বলছেন, যেখানে এক সেকেন্ড সজলদা আমি বলে দিচ্ছি তুমি কি বলতে চাইছো, যে গোটা সমাজ যেখানে চিকিৎসকদের আন্দোলনটাকে আপন করে নিয়েছে, নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে, সেখানে চিকিৎসকরা কেন সেটাকে চিকিৎসকদের মধ্যেই সীমাবদ্ধ করে রাখার জন্য সেই অনুযায়ী এজেন্ডায় যায়? এক লাইন বলি খোঁচাদি কাউকে, সেটা হচ্ছে যে এই যে তৃণমূল ছাত্র পরিষদের ডাক্তারগুলো সব লুম্পেন, ডাক্তারগুলো সব থ্রেড কালচারের নায়ক। আর ওই নিউ আলিপুর কলেজ বা আশুতোষ কলেজ কিংবা সুরেন্দ্রনাথ কলেজ কিংবা বিদ্যাসাগর কলেজ, সেন্ট পলস কলেজের যারা টিএমসিপির নেতা আছে তারা সব সাধু পুরুষ। এটা তো হতে পারে না। থ্রেড কালচার পাড়ায় আছে, থ্রেড কালচার অফিসে আছে। দেখুন না,
একদম সিএসসি তে কি চলছে, একটা মেয়ে প্রতিদিন চিৎকার করে কাঁদছে, সাধারণ মানুষ সেখানে প্রতিবাদ করছে। আজকে এই যে থ্রেট কালচারটা এটা সারা বাংলায় আছে। আমাদের লড়াইটা করছো কেন? আমাদের এটা তোমারও লড়াইটা, তোমার আমার যাতে বাংলার মায়েরা বোনেরা সুস্থভাবে সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারে। শুধু একটা না, কথা হচ্ছে তৃণমূলের ছাত্রছাত্রীরা সবাই লুম্পেন। শুধু তৃণমূলের ছাত্রছাত্রীরা রেপিস্ট বাবা রাম রহিমের সমর্থনে মিছিল করে না, তৃণমূলের তৃণমূলের ছাত্রছাত্রীরা উন্নয়নের বিজেপির এমএলএর পক্ষে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করে না, তৃণমূলের ছাত্রছাত্রীরা ধর্ষককে জেল থেকে মালা পরিয়ে বের করে এনে সম্মানিত আমার মাঝখানে চিৎকার সরাসরি ধর্ষণের হচ্ছে লজিক না থাকলে চিৎকার করতে। আজকে আপনি বলছি তারা যেটা বলে কন্টিনিউয়াস চিৎকার করে কন্টিনিউয়াস চিৎকার করে আক্রমণ না সাধারণ ব্যক্তি অভিজ্ঞতা বলবো না, না প্লিজ বলতে দাও। আমি সবে তো তুমি ব্যক্তি আমি ওকে বলতে না, ওকে ও ব্যক্তি মুশকিল হচ্ছে। আমি মৌপিয়ার একটা বক্তব্যের সাথে একমত যে এটা সত্যি কথা যে কমলা হাসিনের কথা বললেন, উইমেন অ্যাক্টিভিস্ট, যার বিখ্যাত কোট আনকোট স্লোগান औरत का नारा आजादी हम लेके रहेंगे आजादी। যদি সত্যি এটা নারী মুক্তির জন্য হতো কারোর কোনো বক্তব্য থাকতো না। যদি এটা সত্যি সত্যি ভুকমারি সে আজাদি হতো, যদি এটা সত্যি সত্যি তানাশাহি সে আজাদি স্লোগান হতো বা জুলুম সিতম সে আজাদি হতো, আমাদের কারোর কিছু বলার থাকতো না। বক্তব্যটা কখন রাখা হচ্ছে মৌপি আরো ইন্টারেস্টিং, যখন কাশ্মীর বহু বছর পরে আবার স্টেবিলিটির জায়গায় আসছে, কাশ্মীরের মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, ইন্টিগ্রিটি সোভারেনিটির জায়গায় ওই কাশ্মীরের শাসন ইউটি করার পরে গালে থাপ্পড় খেয়েছে কাশ্মীরের লোকাল বডি ভোটে, সেটা তখন তুমি কংগ্রেস করতে যাও সেটা হতে পারে না প্লিজ। আজকে আমি পরিষ্কার করে বলছি, আমি কারো বলার মাঝখানে রুকিনি, এটা অসভ্যতাম, এটা অসহিষ্ণুতা। আজকে যদি ভুকমারির জন্য আজাদি বলতো আমার কিছু বক্তব্য থাকতো না, আজকে যদি औरत का नारा বলতো আমার বক্তব্য থাকতো। কিন্তু কখন বলছে আজাদি? বলছি যখন কাশ্মীর শান্ত হচ্ছে, বলছি যখন কাশ্মীরের মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, তখন কাশ্মীর মাঙ্গে আজাদির অর্থ সরাসরি বিচ্ছিন্নতাবাদকে মদত দেওয়া, কাশ্মীর মাঙ্গে আজাদির অর্থ সন্ত্রাসবাদকে মদত দেওয়া। এবং পুলিশ ব্যবস্থা আজকে এখানেই সমস্যাটা, তারা নিজেদের ঝান্ডা নিয়ে বলতে পারছে না। তো তারা বলতে চাইছে কি থেকে আমার মাঝখানে কেন আজকে ধান্দাবাজদের কেন নিজের ঝান্ডা নিয়ে বলতে পারে না? দেখুন এই যে এখানে 15-20টা লোক নেই, তারা রাস্তা বন্ধ করে দিয়ে তিলোত্তমা ভেবো না আগুন নিতে দেবো না চাইছে কাশ্মীর মাঙ্গে আজাদি। ঠিক ওই আরেক দল তারা নিজেদের স্লোগান নিয়ে নামতে পারে না, ওই তিলোত্তমার আড়ালে করতান দাশগুপ্ত ছবি নিয়ে নামতে হয়। আজকে কেন নিজেদের মিছিলের সময় নিজেদের ঝান্ডা নিয়ে নামতে পারেন না? কেন আরজি করে তিলোত্তমার ছবি ব্যবহার করতে হয় বা নাম ব্যবহার করতে হয়? আজকে আসলে আরজি করে বিপ্লবী আগুনে গা শেখে কারুর পলিটিক্যাল ইন্টারেস্ট স্যাটিসফাইড হচ্ছে। আমাদের দাবিটা ঠিক এই জায়গাতে, যারা এই স্লোগান দিয়ে আসলে কি ফোকাস থেকে এই যে আন্দোলনটা, সেটা ফোকাস থেকে কিছুটা হলেও সরছে না, বা আরো নির্দিষ্ট ভাবে বললে কোনো এক অংশ তারা নিজেদের রাজনীতি চাই না বলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই চাইছে না। একেবারে আপনি আমাকে যে প্রথম স্লটে যে প্রশ্নটা করেছিলেন সেখানে এই উত্তরটা লুকিয়ে আছে। গতকাল যখন শুভঙ্কর সরকার এবং আমাদের নেতৃত্ব সাগর দত্তে গিয়েছিলেন, আপনি জেনে নেবেন, আপনাদের প্রতিনিধিরা নিশ্চিত ছিলেন সেখানটায়, তাদের মঞ্চে শুভঙ্কর সরকারকে ডেকে বসানো হয়। শুভঙ্কর সরকার বসেননি বেশিক্ষণ, আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়ে চলে আসেন, কারণ পতাকা ছাড়াই আমরা গেছি, এটাই আমাদের নীতি। বেরিয়ে আসার পরে হঠাৎ ওই বিচ্ছিন্নভাবে একটা স্লোগান ওঠে, এবং এই বিচ্ছিন্নতাবাদী কথাটা যেটা বারবার করে উঠে আসছে, এতে এত ঢাকঢাক গুড়গুড়ের কিছু নেই। আমরা আবার বলছি যে সবটাকে গুলিয়ে দেওয়ার কোনো মানে হয় না। মনুবাদ সে আজাদি, ভুকমারে সে আজাদি, औरत मांगे আজাদি, এই যে একটা ফ্লো, এই যে একটা মোশন, তার সাথে এই আন্দোলনের
মানে দূর তক কোনো সম্পর্ক নেই, কিন্তু এই আন্দোলনটাকে গ্র্যাব করার চেষ্টা কেন আজাদির সঙ্গে কেন সম্পর্ক থাকবে না? একজন মহিলা যদি নির্যাতিত হয় কেন হবে না? আপনি ভুল বলছেন। আমি অবশ্যই বলে দিয়েছি যে औरत बंगे आजादी আমার কথাটা আমি বলছি কেন হবে না? একজন মানুষ আমি তো অন্য জায়গায় বসে औरत मांगे आजादी, मनुबाद से आजादी, भूखमरे से आजादी, এর যে ফ্লো, এর যে মোশন, তার সাথে গতকাল যেটা দেখানো হচ্ছে এখানে দাঁড়িয়ে কাশ্মীর মাগে আজাদি, তার মানেটা কি? একটা মানে এই পুরো ব্যাপারটাই বিচ্ছিন্ন, সরাসরি টেররিজমকে সমর্থন করা, পুরো ব্যাপারটাই বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতা বার্তা তো কোনো না কোনো ভাবে অতিবাম আর অতিরাম, আমি আবার বলছি অতিবাম আর অতিরাম এই আন্দোলনটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমার বলতে কোথাও দ্বিধা নেই। আমি একটা নতুন দলের নাম শুনলাম, নতুন গোষ্ঠী, অতি বাম তো শুনেছিলাম, অতি রামটা কেমন দেখতে হয়? বেশি করে যারা অতি রামটা কেমন দেখতে হয়? পুরনো রাম নয়, তুমি তৃণমূলের বিরোধিতা করবে। আগামী কাল পরশু যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে যৌথভাবে, সেই সম্পর্কে প্রেস কনফারেন্স করছেন বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা। তারা কি বলছেন শুনুন। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন যে মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দিয়েছি, সেই মহামিছিল এবং মহাসমাবেশকে সমর্থন জানিয়ে যেসব সংগঠন এগিয়ে এসছেন তাদেরকে শোনার জন্য আজকে এই প্রেস মিটের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় কয়েক হাজার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তো আমরা আসবই, তার সঙ্গে সমস্ত সংগঠনকে বলবো আসতে, তাদের ব্যানারকে রেখে দিয়ে আপনারা আসুন। আমরা WBJDF এর নেতৃত্বে তাদের ডাকে সাড়া দিয়ে ব্যানারটা রেখে দিয়ে আমরা আসি। এছাড়া আরেকটি আমি খবর পেয়েছি, WBJDF এর ভাইয়েরা বোনেরা আমাদেরকে জানিয়েছে যে ওই দিন আরজিকর মেডিকেল কলেজে বেলা 11টায় আমাদের যে বোন, সে অভয়া বা তিলোত্তমা, তার একটা মূর্তি স্থাপন হবে আরজিকরে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে। এই অনুষ্ঠানেও আমরা নিজেরা থাকব, কারণ এটাও একটা তার স্মৃতিকে যেন আমরা ধরে রাখতে পারি, সেখান থেকে যেন আমরা শপথ নিই আগামী দিনে আর একটাও যাতে অভয়া না হয়, এই দাবিতেই আমাদের যেন লড়াই চলে। এবং পশ্চিমবঙ্গে যে থ্রেট কালচার, মেডিকেল কলেজ, হাসপাতালগুলো, তারও যেন অবসান ঘটে, কোনোভাবে যাতে গণতন্ত্র হত্যা না হয় সেটাও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তার জন্য এই মিছিলকে আপনারা সফল করুন। আমি একটু আসি অরিন্দমের কাছে, যে অরিন্দম, মূর্তি আইনগতভাবে এই মুহূর্তে এই কেসটা চলছে এবং আমরা জানি যে এক্ষেত্রে যিনি ভিকটিম তার আইডেন্টিটি ডিসক্লোজ করা যায় না, সেক্ষেত্রে কি মূর্তি, আমি এক লাইন বলি, তোমার প্রশ্নের উত্তর হয়ে যাবে। তুমি সল্টলেক স্টেডিয়ামের সামনে যাবে, দেখবে একটা মূর্তি আছে, দুটো পা আছে, ওর উপরে ফুটবল আছে, ওখানে আইডেন্টিটি ডিসক্লোজ হয়। এটা এতটা লঘু ব্যাপার না। আসলে যারা আন্দোলনটাকে লঘু করতে যান তারা এই ধরনের মন্তব্যই করেন। না, প্রথম কথা হচ্ছে এটার জন্য সুপ্রিম কোর্টে অনেকবার আলোচনা হয়েছে। আজকে যে নোডাল অফিসার নিয়োগ করা হলো সেটা এই বিষয়টা একদম সমস্ত সরিয়ে দিতে বলেছে। আমি অ্যাটলিস্ট আইনের ছাত্র হিসেবে বলতে পারি সেটা করা উচিত না বা সম্ভব না টেকনিক্যালি। কেন আমরা জানি যে যখন সুপ্রিম কোর্টে মানে শুনানির সময় যে নির্যাতিতাদের একটা স্পেশাল টাইপ অফ হেয়ার কাট ছিল, তাহলে ফেসটা না দেখালে হেয়ার কাট দিয়েও তাকে আইডেন্টিফাই করা যাচ্ছিল, যেটাও সুপ্রিম কোর্ট বলেছে করা উচিত না। তাহলে যদি সেটাও না করা যায় তাহলে একটা মুখবিহীন তো মূর্তি বা কোনো হতে পারে না। তো সেটা আমি জানি না, ওনারা নিশ্চয়ই ওনাদের আইনজীবী বা পরামর্শ নিয়েছে। বাট আমার যদি পার্সোনাল মত হচ্ছে এটা ভায়োলেশন হবে, কারণ সুপ্রিম কোর্ট আজকেও যেটা বারবার ক্লারিফাই করেছে এবং নির্যাতিতার বাবা মার যিনি আইনজীবী তিনি স্পেসিফিক্যালি বলেছেন এই জিনিসগুলো যেন ইন্টারনেট থেকে বন্ধ হয়। যদি ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, উইকিপিডিয়া এবং ভারতবর্ষের যে সাইটগুলো ভারতবর্ষ কন্ট্রোল করে না তাকেও কিন্তু চিঠি করে নোটিশ করে বন্ধ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে এটা কতটা যৌক্তিকতা, কেন কি মূর্তি হচ্ছে দেখুন আমরা কেউ হয়তো এখনো জানি না, শুনছি যেটা আপনারা দেখলাম, কিন্তু সেটা কিন্তু করা আইনত কতটা সম্ভব এটা একটা প্রশ্নের জন্য থেকেই যায়। তো আমার এখানে সজলদার কাছে প্রশ্ন, যে সজলদা এর মধ্যে যেমন প্রাইভেট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে, প্রাইভেট হসপিটাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে যিনি বলেছেন, তিনি বলছেন যে সমাবেশের শেষে অভয়ার স্মৃতিতে প্রদীপ ভাসানো হবে। আমরা দেখেছি যে এর আগে এই জয়েন্ট ফোরাম অফ ডক্টরস, জুনিয়র ডক্টরস, তাদের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে
যে ডাক তোমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল, তর্পণের যে ডাক দেওয়া হয়েছিল সেটাকে, যেটা তর্পণের যে ডাক দেওয়া হয়েছিল সেটাকে তারা ডিজন করেছেন, তাদেরকে ডিস্টেন্স অ্যাওয়ে করেছেন। সে করতে পারে। আপনারা সবাই যেমন টিভি চ্যানেলে লেখেন, দেখান যে এক্সক্লুসিভ, সব চ্যানেলই একই ছবি দেখাচ্ছে, সবাই লিখছে। আমি এটুকু বলতে পারি কলকাতা টিভিতে যদি কেউ দেখে, অন্য চ্যানেল লিখে দিলে কলকাতা টিভিতে এক্সক্লুসিভ আমরা দেখাই। এটা কেউ এখন দেখুন, এটা তো সহজ কথা, পরিষ্কার হয়ে গেছে যে তাদের মধ্যেও একটা মতপার্থক্য দেখা দিয়েছে। তাদের মধ্যে একটা যদি কেউ আলাদা করে করে বা করে, আমার ডিটেলস কেউ জানা নেই, এটা ডাক্তার সংগঠনের লোকেরা, ডাক্তাররা বলবে। তো আমরা যেমন আমার পাড়ায় প্রদীপ জ্বালাচ্ছি, কোনো ডাক্তাররা যেমন কালকে কেউ মিছিল করছেন, কেউ যদি মোমবাতি প্রদীপ ভাসায় তো ভাসাবে, অসুবিধা কোথায় আছে? প্রতিবাদটা সংগঠিত হচ্ছে কিনা আপনাকে সেটা দেখতে হবে, প্রতিবাদটা। কিন্তু এই যে আমি একটা কথা বলি যে আপনি যখন প্রশ্ন তুললেন যে যখন কাশ্মীর মাঙে আজাদি হচ্ছে, পেছনে পুলিশ দাঁড়িয়ে একদম মনে হচ্ছে যে হয় দর্শক নয় পাহারা দিচ্ছেন, এই জায়গাটায় পুলিশের ভূমিকা কি হওয়া উচিত ছিল? এই জায়গার পুলিশের ভূমিকাও নিশ্চয়ই, আমি বলপ্রয়োগের কথা বলবো না, কিন্তু এই ধরনের স্লোগান, এগুলো বিচ্ছিন্নতাবাদী স্লোগান, এগুলো দেশ বিরোধী স্লোগান, এই স্লোগানগুলো অবশ্যই বন্ধ করা দরকার ছিল। পুলিশ কিন্তু সে ভূমিকা নেয়নি। এটা পুলিশ মন্ত্রীর কতটা মদত আছে না আছে সেটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু পুলিশ যে কোনো ব্যবস্থা নেয়নি এটাও কিন্তু ঘটনা কতটাই সত্য। আমি আজকে এই যে প্রেস কনফারেন্স দেখালেন, এর প্রেক্ষিতে আমার দুটো বক্তব্য আছে, একটা টেকনিক্যাল বক্তব্য, একটা পলিটিক্যাল বক্তব্য। টেকনিক্যাল অ্যাসপেক্টটা হচ্ছে আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোট আনকোট পরিষ্কার বলে দিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের বহির্বিভাগেও কাজ করতে হবে, এবং ইন্দিরা জয় সিং এই জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টে লিখিতভাবে জানিয়েছেন যে জুনিয়র ডাক্তাররা তারা বহির্বিভাগেও কাজ, সব জায়গায় কাজ করবেন। তাহলে সেক্ষেত্রে এই জিবি হোক, এমবি হোক, কিলোবাইট হোক, এইসবের মানে অর্থটা কি? কাজ করতে হবে। আপনাদের আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলে দিয়েছে বহির্বিভাগে কাজ করতে হবে, সম্পূর্ণ কর্মবিরতি জায়গাটা সরিয়ে দিয়ে আন্দোলনে থাকুন। আমি পলিটিক্যাল জায়গাটা বলে দিচ্ছি, জিবি করতে পারবে না, না নিশ্চয়ই করতে পারবে কি, জিবি করতে পারবে না, কর্মবিরতি তুলতে হবে। দ্বিতীয়ত একটু আগে ওনারা বললেন যে দলের ঝান্ডা রেখে আসুন, স্বাগত। আমি দেখতে চাইবো পরের দিন শুভেন্দু অধিকারীরা বা সজল ঘোষ দলের ঝান্ডা রেখে গেলে স্বাগত জানাবেন তো একইভাবে? আমি জানতে চাইবো ওনাদের কাছে, এইমাত্র ওনারা বলেছেন। বাস্তবে তো ভিন্ন দেখা যাচ্ছে, আমি জানতে চাইবো অতনু এই যে নাকি বেছে বেছে পছন্দের দল গেলে জুনিয়র ডাক্তার, পছন্দের দল গেলে দেখাচ্ছেন, আরে তুমি গেলে গণসংগঠনের, তুমি গেলে আমার জিবি নিয়ে উনি কথা বলতে, তুমি গেলে আর একটা খাবে, এটা জুনিয়র ডাক্তার, তুমি গেলে আর একটা খাবে, প্রতিনিধি নয় এরা, এরা জুনিয়র ডাক্তারের প্রতিনিধি নয়। আবারও বলছি, এরা আরে এদের আন্দোলন করতে দেবে না, এরা জুনিয়র ডাক্তারের প্রতিনিধি। এখানে সমস্ত গণসংগঠনের প্রতিনিধি রয়েছেন, আমি বলে দিচ্ছি। এখানে যেমন রয়েছেন জুনিয়র ডাক্তার, আমাকে বলতে দাও, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এখানে উপস্থিত রয়েছে, এখানে উপস্থিত রয়েছে নার্সেস ইউনিটি, এখানে উপস্থিত রয়েছে আমরা তিলোত্তমা, এখানে উপস্থিত রয়েছে ইনফরমেশন টেকনোলজি ক্ষেত্র থেকে, এখানে রয়েছেন ডক্টরস ফোরামের পক্ষ থেকে, এখানে প্রাইভেট হসপিটাল অ্যাসোসিয়েশন, এরকম সবাই এখানে উপস্থিত রয়েছে। কাল যদি কেউ মনে করে যে ঢুকতে দেওয়া হয় না, আর যদি সে মনে করে যে সবাইকে স্বাগত, তো অসুবিধা কোথায়? তুমি বলবে মেরাথিস করছি, এত ব্যথা কি যে তুমি নিজে একজন লয়ার, এই অবস্থায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের পুরোদস্তুর কাজে ফেরা ছাড়ার কোনো পথ রয়েছে? দেখুন, সুপ্রিম কোর্টের যা ডাইরেকশন রয়েছে সেখানে সুপ্রিম কোর্ট আজকে শ্যাল শব্দটা ইউজ করেছে। এবং আইনের যারা ছাত্র, আমি আছি, দাদা আছে, সুপ্রিম কোর্ট যখন শ্যাল বা যে কোনো আইনের ক্ষেত্রে যখন শ্যাল শব্দটা উচ্চারণ হয় ওটা ম্যান্ডেটরি প্রভিশন হয়ে যায়, ওটা ম্যান্ডেটরি। এটাও ঠিক, ডাক্তারবাবু বা কোনো অ্যাসোসিয়েশন যদি জিবি করে সেখানে কোনো রাজনৈতিক দলে কিছু বলার থাকে না, কেউ জিবি করতেই পারে। সেখানে জিবি মানে তো স্ট্রাইক নয়, এখন কারণটা কি জেনারেল সমস্ত বিষয় প্রেসকে বলতে দাও।
কেউ একটা জেনারেল বডি মিটিং করছে, সেটা করতেই পারে। কোনো সংগঠনে যে আজকে সমস্ত কটা গণসংগঠনে জেনারেল আজকে যে আগামী দিনের পদযাত্রা রয়েছে, সমস্ত কিছু রয়েছে, এখানে কেউ জিবি করলে তাতে কোনো আপত্তি হয় না। এখন মুশকিল হয় হচ্ছে কি একটাই কথা, আপনি শুধু একটা কথা হলে যে মূর্তি বসাবেন ইত্যাদি ইত্যাদি বলেছেন। বিএনএসএস নতুন যে আইন হয়েছে তার সেকশন 72 আর পুরনো ভারতীয় দণ্ডবিধির মানে আইপিসি সেকশন 228A এবং পরিষ্কার বলছে নির্যাতিতার পরিচয় প্রকাশ, কোনো রকম পরিচয় প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আপনারা দয়া করে বিচার চাইতে গিয়ে আইন বিরুদ্ধে এবং অমানবিক কাজ করা থেকে বিরত থাকুন। অরিন্দম, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা তো দেখতে পাচ্ছি যে একটা করে যখন শুনানির দিন পড়ছে, সেই শুনানির দিনকে কেন্দ্র করে যারা আন্দোলনকারী তাদের নানা ভাবনা চিন্তা, তাকে সামনে রেখে নানা রকমের কর্মসূচি তারা রাখছেন। কিন্তু আমি একদম গতি প্রকৃতি ধরে বলছি যে সত্যি কি আগামী সোমবারও এই সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য সামনে আসার কোনো সম্ভাবনা থাকছে? তো সময় সাপেক্ষ। আমি জানি না, মানে এটা হয়তো আমরা এখন, আগে তো লাইভ স্ট্রিমিংটা ছিল না, মানুষ হয়তো দেখতেও পারতো না কোর্টের ভিতরে কি হচ্ছে, একটা ওপেক সিস্টেম বন্ধই ছিল। এখন মানুষের কাছে দেখে বোঝা হচ্ছে, যেটা আগেও বলেছি আমি, সুপ্রিম কোর্ট খুব ক্লোজলি জিনিসটা মনিটরিং করছে। আর মনিটরিং করে মানে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের 500 কথা বলে মনিটরিং করতে হয় না। সুপ্রিম কোর্টের বিচারপতিকে একটা রিপোর্ট দেওয়া আছে, উনি দেখেছেন এবং উনি বলেছেন ঠিক আছে এই রিপোর্টটা, বাকি এই তদন্তগুলো তোমরা করে আবার জানাও। এটা মানুষ যেন কোনোদিন না ভাবে যে সুপ্রিম কোর্ট কালকে গিয়ে কাউকে ফাঁসি ঘোষণা করে দেবে। এটা ট্রায়াল প্রসেস, সে ট্রায়ালটা ট্রায়ালের মতোই চলবে। সুপ্রিম কোর্ট যেটা করছে ক্লোজ মনিটরিং করছে। এখানে প্রথম দিন আমরা দেখেছিলাম প্রথম 5 দিন কলকাতা পুলিশের তদন্তভার ছিল এবং সেখানে কিছু কিছু অনিয়ম আমরা পেয়েছিলাম। সেটা কলকাতা হাইকোর্ট মনে করেছিল এটা সুপ্রিম কোর্ট এই সিবিআই করবে। সিবিআই যখন করছে, সিবিআই এবং রাজ্যের মধ্যে কোঅর্ডিনেশনটা এটা কিন্তু সুপ্রিম কোর্ট করে দিয়েছে। প্রথম কিছু ইনফরমেশন পাচ্ছিল না, সেগুলো দিতে বলেছে। আজকেও যে বিষয়গুলো বললো রাজ্যকে, যে যারা কিছু স্পেসিফিক ডাক্তারের কাছে অ্যালিগেশন হচ্ছে তারা এখনো পদে বসে আছে, তাদের এগেন্সটে সিবিআই কাছে যদি কোনো তথ্য থাকে, সিবিআইকে স্পেসিফিক বলা হলে এটা তুমি রাজ্য সরকারকে ফরওয়ার্ড করবে, স্টেট গভর্নমেন্ট অ্যাজ পার সার্ভিস অ্যাকশন নেবে। এই কোঅর্ডিনেশনটা সুপ্রিম কোর্ট করছে। মানুষজন এটা না ভাবে যে বিচারটা কাউকে ফাঁসি হয়ে যাবে। হ্যাঁ, আসলে ঘৃণা, রাগ, ক্ষোভ এত বেশি যে মানুষ চাইছে যে ওদেরকে ইমিডিয়েট শ্যামবাজার 5 মাথার মোড়ে এনে ঝুলিয়ে দাও। আর এইটাকে আরো নক্কারজনক ভাবে আইনের যিনি একজন প্রধান মানে প্রশাসনিক প্রধান তিনি করেছেন। শুক্রবার দিন দাঁড়িয়ে বলছেন রবিবারের মধ্যে ফাঁসি চাই, তারপরে বলেছেন 7 দিনের মধ্যে ফাঁসি চাই, তারপরে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছেন 15 দিনের মধ্যে ফাঁসি চাই। কিন্তু ভারতবর্ষের সংবিধানে এরম ব্যবস্থা নেই। এটা যে কোনো মানুষ একটু ঠান্ডা ভাবে ভাবলেই বুঝতে পারবে, কিন্তু ওরা সেই ফাঁসি রেপিস্টদের জেল থেকে বের করিয়ে সম্বর্ধনা দেয়। বেসিক প্রত্যেকটা এক্সাম্পল রয়েছে। বলছি যে প্রকৃত জাস্টিসের জন্য লড়াইকে আমরা সমর্থন করি, কিন্তু তার পেছনে রাজনীতি, এই রাজনীতি কালকে এক্সপোজ হয়েছে। কখনো দলীয় নেতার মিছিল ছবি দিয়ে মিছিলে, কখনো কালকে এই আজাদি চাইতো। একদম শেষ, এখানেই শেষ করতে হবে। জিবি চলছে জুনিয়র ডাক্তারদের, সেদিকে আমাদের নজর রয়েছে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।